প্রিয় দর্শক, বাংলা ব্যাটার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা বিশ্ববিখ্যাত সায়েন্স ম্যাগাজিনে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকারের কুকীর্তি নিয়ে যে রিপোর্ট হয়েছে সেটা নিয়ে কথা বলবো। তো বিশ্ববিখ্যাত সায়েন্স ম্যাগাজিনে ইউনূসের কুকীর্তির খবর ফাঁস হয়েছে। বাংলাদেশে যতই অস্বীকার করার চেষ্টা করা হোক, দুনিয়ার মানুষের হিসাব আছে। হাম বা মিজলস বাংলাদেশ থেকে নির্মূল হয়ে যাবার কথা, কিন্তু মহাজনের কৃপায় সেটা আবার ফেরত এসছে এবং ২ শতাধিক শিশুর মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। বিএনপি সরকার ইউনূসের কুকীর্তি ঢাকার জন্য এর সাথে আওয়ামী লীগকেও টেনে আনে, কিন্তু সায়েন্স ম্যাগাজিনের রিপোর্টে সেরকম কিছু বলেনি। ইউনূসের সাথে বিএনপির যে কি ডিল হয়েছে কে জানে। দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সম্প্রতি বলেছেন, লন্ডনে বৈঠক হয়েছিল বলেই আজ আমরা এই সংসদে। তো চলুন জানা যাক সায়েন্সের রিপোর্টে কি আছে। বাংলাদেশ এক ভয়াবহ হাম মহামারীর কবলে পড়েছে, যেখানে মার্চের মাঝামাঝি থেকে ৩২,০০০-এরও বেশি শিশু সন্দেহভাজন রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে এবং ২৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু ঘটেছে, যাদের অধিকাংশই ছোট শিশু। এর ফলে দেশের হাসপাতালগুলোতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এপ্রিল মাসের শুরুতে ঢাকার সংক্রামক রোগ হাসপাতাল শিশুদের দিয়ে ভরে গিয়েছিল, যাদের মধ্যে কেউ কেউ শ্বাস নিতে কষ্ট পাচ্ছিল এবং অন্যরা উদ্বেগজনকভাবে নিথর হয়ে শুয়েছিল। শয্যার অভাবে কয়েকজনকে মেঝেতেও চিকিৎসা দেওয়া হচ্ছিল। হাম এমন একটি রোগ যা ১ দশক আগেও বিজ্ঞানীরা নির্মূল করার স্বপ্ন দেখতেন এবং অনেক দেশেই তা নাটকীয়ভাবে আবার ফিরে এসছে। কানাডা এবং বেশ কয়েকটি ইউরোপীয় দেশ সম্প্রতি তাদের হামমুক্ত মর্যাদা হারিয়েছে। যুক্তরাষ্ট্রে এবছর এখন পর্যন্ত ১৭০০-এর বেশি রোগ শনাক্ত হয়েছে, যা ২০০০-এর দশকের গোড়ার দিকে ছিল প্রায় ১০০ জন। একই সাথে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা জুড়ে এর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। টিকা গ্রহণে ক্রমবর্ধমান অনীহা, কোভিড-১৯ মহামারীর সময় টিকাদান কার্যক্রমে ব্যাঘাত এবং যুদ্ধ, এই সবই এই রোগের পুনরুত্থানের জন্য ভূমিকা রেখেছে। কিন্তু বাংলাদেশে ১৭৫ মিলিয়নেরও বেশি জনসংখ্যার একটি দেশ, যা দীর্ঘদিন ধরে তার উচ্চ টিকাদানের হার নিয়ে গর্ব করে আসছিল, সেখানে এই মহামারীর সূত্রপাত ঘটেছে দেশটির ২০২৪ সালের বিপ্লবের পরে টিকা সংগ্রহে এক ভয়াবহ বিপর্যয়ের থেকে। এর ফলে দেশব্যাপী টিকার ঘাটতি দেখা যায় এবং টিকাদানের হার মারাত্মকভাবে হ্রাস পায়। রোগটি ছড়িয়ে পড়ার সাথে সাথে শিশুদের উচ্চমাত্রার অপুষ্টি এবং দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা মৃতের সংখ্যাকে আরো বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞরা বলছেন, এই মর্মান্তিক ঘটনায় তুলে ধরছে যে জনস্বাস্থ্যের অগ্রগতি কত দ্রুত বিলীন হয়ে যেতে পারে। বাংলাদেশে শিশুদের ৯ মাস এবং ১৫ মাস বয়সে হাম ও রুবেলা এমএমআর এর টিকার ২টি ডোজ নিয়মিতভাবে দেওয়া হয়। এর পাশাপাশি প্রতি ৪ বছর অন্তর দেশব্যাপী বিশেষ টিকাদান অভিযান আয়োজন করা হয়, যাতে কোনো শিশু টিকা দেওয়া থেকে বাদ পড়ে থাকলে তাকে এর আওতায় আনা যায় এবং ৯৫% টিকাদান কাভারেজের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়, যা রোগের প্রাদুর্ভাব রোধ করার জন্য অপরিহার্য। বছরের পর বছর ধরে ইউনিসেফ এই টিকা সরবরাহ করে আসছিল এবং এর সিংহভাগ অর্থায়ন করত গ্যাভি, দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স নামক সংস্থাটি। সরকারের পক্ষ থেকেও এতে আর্থিক সহায়তা প্রদান করা হতো। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে এই সুপ্রতিষ্ঠিত ব্যবস্থায় ব্যাঘাত ঘটায়। ব্যাপক বিক্ষোভ ও আন্দোলনের মুখে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন, যে বিক্ষোভে শত শত শিক্ষার্থী প্রাণ হারিয়েছিল। এর ফলে অর্থনীতিবিদ ও নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ইউনূসের নেতৃত্বাধীন সরকার ইউনিসেফের মাধ্যমে টিকা সংগ্রহ প্রক্রিয়া স্থগিত করে এবং মুক্ত দরপত্র বা ওপেন টেন্ডার ব্যবস্থার প্রবর্তন করেন। এই প্রক্রিয়ায় সরকার বিভিন্ন সরবরাহকারী প্রতিষ্ঠানকে দরপত্র জমা দেবার আহ্বান জানায় এবং চূড়ান্ত ক্রয়াদেশ দেওয়ার আগে তাদের প্রস্তাবগুলো যাচাই বাছাই করে দেখে। ইউনিসেফ তখন এই পরিবর্তনের তীব্র বিরোধিতা করেছিল। তাদের আশঙ্কা ছিল যে এই পদক্ষেপ টিকাদান ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এবং এর ফলে রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, বিষয়টি ছিল অত্যন্ত হতাশাজনক। তিনি জানান যে তিনি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের বারবার এ বিষয়ে সতর্ক করেছিলেন। ফ্লাওয়ার্স স্মরণ করে বলেন,
তিনি তৎকালীন অন্তর্বর্তীকালীন স্বাস্থ্যমন্ত্রী নূরজাহান বেগমকে বলেছিলেন, আল্লাহর দোহাই আপনারা এমনটি করবেন না। অবশ্য স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সায়েন্স ম্যাগাজিনের পক্ষ থেকে করা কোনো প্রশ্নেরই উত্তর দেননি। টেন্ডার প্রক্রিয়াটি আমলাতান্ত্রিক জটিলতা ও দীর্ঘসূত্রিতায় আটকে যায় এবং টিকার সরবরাহ ফুরিয়ে আসে। এর ফলে দেশ জুড়ে টিকার সংকট দেখা যায় এবং যা নিয়মিত টিকাদান কর্মসূচিকে ব্যাহত করে। একটি সম্পূরক এমআর টিকাদান কর্মসূচি যা মূলত 2024 সালে আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে পিছিয়ে 2025 সালে নির্ধারণ করা হয়, তাও শেষ পর্যন্ত বাতিল করা হয়। এবং চলতি বছর অর্থাৎ 2026 সালের মার্চের শেষের দিকে প্রকাশিত সরকারি পরিসংখ্যানে দেখা যায় 2025 সালে টিকাদানের যোগ্য শিশুদের মাত্র 59% হামের টিকা গ্রহণ করেছিল। পরবর্তীতে সরকারি ওয়েবসাইট থেকে এই তথ্য উপাত্ত সরিয়ে ফেলা হয়। চলতি বছরের জানুয়ারি মাসে মিয়ানমার সীমান্তের অদূরে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলিতে এই রোগের প্রাদুর্ভাব শুরু হয় এবং দ্রুত তা সারা দেশে ছড়িয়ে পড়ে। বর্তমানে বাংলাদেশের 64টি জেলার মধ্যে 58টিতেই এই রোগ ছড়িয়ে পড়েছে, যার ফলে 21,000-এরও বেশি মানুষ হাসপাতালে ভর্তি হতে হয়েছে। গত 23 এপ্রিল প্রকাশিত এক হালনাগাদ তথ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সতর্ক করে দিয়ে বলেছে যে এই রোগ মিয়ানমারে ছড়িয়ে পড়ার উল্লেখযোগ্য ঝুঁকি রয়েছে, যেখানে যুদ্ধের কারণে টিকাদান কর্মসূচি ব্যাহত হচ্ছে এবং প্রতিবেশী দেশ ভারতেও এটি ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই প্রাদুর্ভাবকে হাম নির্মূলের লক্ষ্যে বাংলাদেশের পূর্ববর্তী অগ্রগতির ক্ষেত্রে একটি বড় ধরনের পশ্চাৎপদতা হিসেবে অভিহিত করেছেন। বাংলাদেশে ব্যাপকভাবে বিদ্যমান অপুষ্টির সমস্যাটি রোগের তীব্রতা ও মৃত্যুর হার বাড়িয়ে তুলেছে। 5 বছর বয়সী শিশুদের প্রায় 28% খর্বাকৃতি বা স্টান্টেড এবং 10% ওয়েস্টিং বা তীব্র ওজন স্বল্পতার সমস্যায় ভুগছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউট IEDCR এর সাবেক প্রধান বিজ্ঞানী ASM আলমগীর জানান, ভিটামিন এ এর অভাবে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়। অথচ 2024 সাল থেকে এ পর্যন্ত দেশে প্রতি 6 মাস অন্তর পরিচালিত ভিটামিন এ বিতরণ কর্মসূচির 3টি ধাপই বাদ পড়েছে। এছাড়া অপর্যাপ্ত অর্থায়নে পরিচালিত ক্লিনিক ও হাসপাতালগুলো রোগীর অতিরিক্ত চাপে হিমশিম খাচ্ছে। IEDCR এর উপদেষ্টা মোহাম্মদ মোস্তাক হোসেন বলেন, কেবল টিকাদান কর্মসূচির ঘাটতিই নয়, বাংলাদেশের হাম সংকটটি দেশের স্বাস্থ্য খাতের গভীর কাঠামোগত দুর্বলতাকেই প্রতিফলিত করে। গত 17 ফেব্রুয়ারি শপথ গ্রহণকারী নবনির্বাচিত সরকার এই পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্য বিষয়ক সহকারী জিয়াউদ্দিন হায়দার জানান, সরকার গত এপ্রিল মাসে ইউনিসেফের মাধ্যমে টিকা সংগ্রহের প্রক্রিয়া পুনরায় চালু করেছে এবং টিকার সরবরাহ নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গাভির সাথে সমন্বয় সাধন করছে। গত 5 এপ্রিল কর্তৃপক্ষ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের লক্ষ্য করে একটি জরুরি টিকাদান কর্মসূচি চালু করে এবং 20 এপ্রিল থেকে সারা দেশে এই কর্মসূচি সম্প্রসারিত করা হয়। হায়দার আরও জানান, খুব শীঘ্রই ভিটামিন এ বিতরণ কর্মসূচিও পুনরায় শুরু করা হবে। তবে বর্তমানে যে দ্রুত গতিতে হাম ছড়িয়ে পড়ছে তা বিবেচনায় রেখে এই জরুরি অভিযানটি মহামারীটিকে দ্রুত থামিয়ে দিতে পারবে বলে মনে হয় না। এমনটাই সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ। তিনি বলেন, টিকাদানের এই গতিতে সংক্রমণ এখনই কমে আসবে না। হুসেন মনে করেন, সংকটের তীব্রতা তুলে ধরতে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণে গতি সঞ্চার করতে সরকারের উচিত একটি জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করা। হোসেন বলেন, এটি ইতোমধ্যেই একটি জরুরি অবস্থা, তাহলে আনুষ্ঠানিকভাবে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করতে দ্বিধা কেন? এই সংকট তীব্র ক্ষোভ ও পারস্পরিক দোষারোপের জন্ম দিয়েছে। সংসদে প্রশ্নোত্তর পর্বে তারেক রহমান, হাসিনা সরকার ও অন্তর্বর্তী সরকার উভয়কেই দোষারোপ করেন। তবে সায়েন্স ম্যাগাজিনের পাঠানো এক ইমেইলে হাসিনা, যিনি বর্তমানে ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন, জানান যে তার সরকার টিকাদান কর্মসূচিকে অগ্রাধিকার দিয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে তার 15 বছরের শাসনামলে হামের কোনো বড় ধরনের প্রাদুর্ভাব দেখা দেয়নি।
সায়েন্স যাদের সাথে কথা বলছে এমন অনেক বিজ্ঞানী অন্তর্বর্তী সরকারের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন। এই সরকার বর্তমানে আইনি তদন্তের মুখোমুখি হচ্ছে। গত 12 এপ্রিল সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাস বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনে একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগে তিনি অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি এবং টিকা সংগ্রহে ব্যর্থতার কথা উল্লেখ করেন। ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সও এই মতের সঙ্গে একমত যে উদ্ভূত ভয়াবহ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে টিকা সংগ্রহের পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্তটি অবশ্যই তদন্ত করে দেখা প্রয়োজন। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য বিষয়ক অন্যতম উপদেষ্টা সায়েদুর রহমান ঠিক কি কারণে বা কোথায় ভুল হয়েছিল এই বিষয়ে প্রশ্নগুলির কোনো উত্তর দেননি। তবে এই সংকটের ফলে সৃষ্ট মানবিক বিপর্যয়ের বিষয়টি তিনি স্বীকার করে নিয়েছেন। রহমান লিখেছেন, হামের মতো সম্পূর্ণ প্রতিরোধযোগ্য একটি রোগে শিশুদের প্রাণহানি অত্যন্ত হৃদয় বিদারক। তিনি আরো বলেন, এটি এমন একটি ট্র্যাজেডি যেসব পরিবার এই সংকটের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রত্যেকের প্রতি রইল আমার গভীর সমবেদনা। স্পষ্টতই বাংলাদেশের বর্তমান হাম প্রাদুর্ভাবের কারণ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত। হাসিনা সরকারের সময় বাংলাদেশে টিকাদান কর্মসূচি ভালোভাবেই চলছিল, যে কারণে 2024 সাল পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যা হয়নি। 2024 এবং 25 সালের টিকা কর্মসূচি নিয়ে সরকারের সিদ্ধান্তের কারণে বর্তমান মহামারীর সৃষ্টি হয়, যেটা সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং এ যাবৎ 300-এর মতো শিশু মৃত্যুবরণ করেছে। বিএনপি ইউনূস সরকারকে দায় মুক্তি দিলেও ইউনিসেফের কর্মকর্তারাও অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা এবং সিদ্ধান্তকেই দায়ী করেছেন। বিশেষজ্ঞরা হাম পরিস্থিতিকে জনস্বাস্থ্যের জরুরি অবস্থা বলে ঘোষণা দেওয়ার দাবি জানালেও সরকার সেটা করছে না। জরুরি অবস্থায় যা করার দরকার তা সবই সরকার করছে, কিন্তু ঘোষণা দিচ্ছে না। এতে সরকার স্পষ্টতই হাম পরিস্থিতি নিয়ে রাজনৈতিক বিবেচনাকে বেশি গুরুত্ব দিচ্ছে। অন্তর্বর্তী সরকার বর্তমানে ক্ষমতায় না থাকলেও কোনো এক বিশেষ কারণে বর্তমান বিএনপি সরকার অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেও আবার তাদের পুরনো হিসেবে ফিরে যাচ্ছে এবং হাসিনা সরকারের সমালোচনা করছে। হাম মহামারী মোকাবেলা এবং টিকাদান কর্মসূচি নিয়ে অন্তর্বর্তী সরকারের দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিদানের ব্যবস্থা করা এখন বাংলাদেশের মানুষের একটা জনদাবি। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ।